অনেক ধন্যবাদ সবাইকে এই সুযোগটা দেওয়ার জন্য। যারা এই একটা বৈরী প্রাকৃতিক পরিবেশ তার মধ্যেও সকলে উপস্থিত হয়েছেন, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই যেখানে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি সেই জন্য সত্যি আমি খুব আনন্দিত। 2024 সাল, এই সময় যারা আমাদের আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, পুলিশকে বাহিনীকে হত্যা করা হয়েছে, সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে, তাদের বাড়িঘর লুটপাট, মসজিদ, দরবার, দরগা শরীফ, মন্দির, গির্জা, প্যাগোডা ধ্বংস করা হয়েছে। আর আমাদের আওয়ামী লীগের সম্পূর্ণ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ করা হয়েছে, প্রতিটি প্রতিষ্ঠান অগ্নিসংযোগ করা হয়েছে, লুটপাট করা হয়েছে। আর এই থানাগুলিতে আগুন দেওয়া হয়েছে, পুড়িয়ে পুলিশ হত্যা করেছে। কাজে বর্তমান যারা শাহাদাত বরণ করেছে, যারা এই ধরনের ঘটনার শিকার হয়েছে, ছাত্র, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী, পুলিশ বাহিনী সহ আনসার, বিডিপি যারা মৃত্যুবরণ করেছে, আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি, পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। এখন বাংলাদেশ অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার সবই হরণ করা হয়েছে। সারা বাংলাদেশ জ্বলছে, প্রতিটি প্রতিষ্ঠান আগুন দিয়ে পোড়ানো। সেই অবস্থায়ও প্রবাসীরা আজকে নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে আছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই এই চরম দুঃসময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যে বাংলাদেশকে আমরা গড়ে তুলেছিলাম জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ হিসেবে, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে, অর্থনৈতিকভাবে বাংলাদেশ উন্নত হয়েছিল, কিন্তু আজকে আমরা দেখি যে একে একে সব ধ্বংস করা হয়েছে। আজকে এমন একটা সরকার ক্ষমতায় যাদের হাতে এদেশে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। এই 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস। সেই সময় ওই নিজামী, মুজাহিদ থেকে শুরু করে এরা তো বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার সকল বুদ্ধিজীবীদেরকে তুলে নিয়ে যে নির্মম ভাবে হত্যা করা হয়। বাংলাদেশকে মেধাশূন্য করার একটা চেষ্টা করা হয়েছিল সেই সময়। একদিকে পাকিস্তানি হানাদার বাহিনী, তাদের গণহত্যা, আর সেই সাথে সাথে এই আলবদর রাজাকার আল-শামস বাহিনী বানিয়ে আমাদের একদিকে গণহত্যা, পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করা, অপরদিকে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। যারা সেই ডিসেম্বর মাসের 14 তারিখ মানে 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কয়েক শত বুদ্ধিজীবীকে নির্মম ভাবে হত্যা করে। আমি তাদেরও আত্মার শান্তি কামনা করি, মাগফিরাত কামনা করি। আমরা আওয়ামী লীগ 75 সালের পর 21 বছর পরে আমরা সরকার গঠন করি, জনগণের সেবা করি। 2008-এর নির্বাচনে আমরা জয়ী হই। সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পায়, আর বিএনপি পেয়েছিল মাত্র 30টা সিট। জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সরকার গঠন করে জনগণের কল্যাণে কাজ শুরু করি। আওয়ামী লীগ সরকার গঠন করার পর 2009 সাল থেকে 24 সাল, এই সময়ের মধ্যে বিশেষ করে 2021 সালে, 20 সালে যখন আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করি, 21 সালে যখন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করি, সেই সময় বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় অধিষ্ঠিত করি। অর্থাৎ যেখানে বাংলাদেশ যেখানে জাতির পিতা বাংলাদেশকে রেখে গিয়েছিলেন,
সেই জায়গা থেকে আমরা জাতির পিতার আদর্শ ধারণ করে তার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিই, জনগণের মৌলিক চাহিদা পূরণ করি, দারিদ্রের হার 41 ভাগ থেকে 18.7 ভাগে নামিয়ে আনি, হত দরিদ্র যা 25.1 ভাগ ছিল সেটা আমরা 5.6 ভাগে নামিয়ে আনি। আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশ সম্পূর্ণভাবে অতি দারিদ্র মুক্ত হবে, আর সেই লক্ষ্য নিয়ে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করি। প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করি, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিই, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি, দরিদ্র মানুষের জন্য বিনা পয়সা খাদ্য বিতরণ, মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের জন্য নিম্নবিত্তদের জন্য 15 টাকায় চাল, আর মধ্যবিত্ত বা যারা স্বল্প আয়ের তাদের জন্য 30 টাকা চাল যাতে কিনতে পারে এবং ডাল তেল লবণ সহ কিনতে পারে। 1 কোটি পারিবারিক কার্ড আমরা তৈরি করে দিই টিসিবির মাধ্যমে, যাতে যারা ফিক্সড ইনকাম গ্রুপ সীমিত আয়ের মধ্যে দিয়ে চলতে হয় তাদের জন্য এই দ্রব্যমূল্যের উচ্চ মূল্যে তারা যেন কোনো মতে কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে আমরা সেই পদক্ষেপ নিয়েছিলাম। আমাদের লক্ষ্যই ছিল ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা বিনা পয়সায় ঘর করে দিই। বাংলাদেশের 58টা জেলা সম্পূর্ণভাবে ভূমিহীন গৃহহীন মুক্ত হয়, সেখানে কোনো মানুষ ভূমিহীন গৃহহীন ছিল না, আর বাকিগুলিও করে দেওয়ার কাজ চলমান ছিল। আমরা এই বছরেই বাংলাদেশকে ভূমিহীন গৃহহীন মুক্ত একটা মানব কল্যাণে রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারতাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে চরমভাবে একটা চক্রান্ত শুরু হয়। এই চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন, যে এখানে ডক্টর ইউনূস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল, 2007-এও দল করার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছিল। এরপর সে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সেটা সে নিজেই বলেছে। যখন জাতিসংঘে গিয়েছিল বিল ক্লিন্টন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে বিল ক্লিন্টনের সঙ্গে পরিচয় করার সময় সে বলেছিল যে 2024 জুলাই 7 তারিখ থেকে যে কোটা আন্দোলন শুরু হয় এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না, এটা ছিল তার মেটিকুলাসলি ডিজাইন করা একটা পরিকল্পিতভাবে আন্দোলন, যার মাধ্যমে আমাকে ক্ষমতাচ্যুত করে এবং তার মাস্টার মাইন্ড দিয়ে সে পরিকল্পনা করে এটা করেছিল। কথাটা বাস্তব, কারণ কোনো কোটা ছিল না, সব দাবি মানা হয়ে গেছিল, কিন্তু দাবি মানার পরেও কেন আন্দোলন চলে, আর এই আন্দোলনের কোনো নেতা কিন্তু খুঁজে পাওয়া যায়নি। যেখানে যেটা গভীর চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল, এই চক্রান্তটা সে মেটিকুলাসলি করেছিল। তার চক্রান্ত 1, 2, 3 অর্থাৎ ABC এভাবেই এভাবেই তার পরিকল্পনা করা। প্রথমে আন্দোলন সে সফল করলো, এরপর সব জ্বালাও পোড়াও। জাতির পিতা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, ওই জমিটুকু তো আমরা 2 বোন পেয়েছিলাম, আমরা তো ভোগের জন্য নেইনি, জনগণকে এই সম্পদ দান করেছিলাম। সেই বঙ্গবন্ধু ভবন স্মৃতি জাদুঘর আগুন দিয়ে পোড়ায় একসাথে, ওই লাইনে 9টা বাড়ি পোড়ায়, 4টা মানুষ পুড়ে মারা যায়। খালি এখানেই না, সারা বাংলাদেশ আগুন দিয়ে জ্বালায় তারা। সেই মেট্রো ওই ইউনূসের একজন সমন্বয়ক সে নিজেই স্বীকার করেছে পুলিশ হত্যা এবং মেট্রো রেলে আগুন না দিলে নাকি তাদের বিপ্লব সফল হতো না। তো পুলিশ হত্যা এবং মেট্রো রেল আগুন দেওয়া, অর্থাৎ শুধু মেট্রো রেল না, যে কটা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে, বিটিভি থেকে শুরু করে আমাদের সেতু ভবন, সড়ক ভবন, দুর্যোগ মন্ত্রণালয় ভবন, সবই তাদের ওই পরিকল্পনার অংশ। এবং সেই সাথে বঙ্গবন্ধু ভবন থেকে শুরু করে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান সব অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই না, ইউনূস ক্ষমতা এসে যত জঙ্গি সন্ত্রাসী ছিল তাদেরকে তারা ছেড়ে দিয়েছে, মুক্ত করেছে। এমনকি 21শে আগস্ট গ্রেনেড হামলা যারা আসামি তাদেরকে ছেড়ে দিয়েছে। হলি আর্টিজানে যেখানে জঙ্গি হামলা হয়, আমরা সেই হামলা মোকাবেলা করে সেখানে কিছু মানুষ উদ্ধার করি, কিন্তু অনেক মানুষকে তারা হত্যা করে।
সেই অপরাধী, জঙ্গি, সন্ত্রাসী যাদের বিচার হয়েছিল, সাজাপ্রাপ্ত, তাদেরকেও মুক্ত করে দেয়। মানে এটা কোন ধরনের কাজ আমরা জানি না। আর দেখা যাচ্ছে যে শুধু আগুন দিয়ে পোড়াচ্ছে না, বাড়ি ঘর সম্পত্তি লুটপাট করা এবং তারপরে অগ্নিসংযোগ করা, সংসদ ভবনে আক্রমণ, সেখানে ভাঙচুর করা, চিফ জাস্টিস তাকে অপমান করে, লাঠি সোটা নিয়ে তাকে অপমান করে তাকে পদ থেকে বাধ্য করা, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন করে এক এক প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, সকলকে সেখান থেকে বাধ্য করেছে পদত্যাগ করতে। স্যার 40 জন আনসারের কোনো খবরই নাই, তাদের গুম হয়ে গেছে, তারা আর বাড়ি ঘরে আসতে পারে না, জানেও না তারা কোথায় আছে, তাদেরকে মেরে তাদেরকে লাশ পর্যন্ত গুম করে দেওয়া হয়েছে। সব ব্যবসায়ী, সাংবাদিক, সংস্কৃতি কর্মী, পেশাজীবী প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা আর হত্যা মামলা। আমি জানি না পৃথিবীর কোনো দেশে এত হত্যা মামলা হয় কিনা। আমার নিজের একার বিরুদ্ধেই তো বোধহয় 250 মামলা, তাও আবার হত্যা মামলাই অধিকাংশ। আমার বিরুদ্ধে কথা বলা হয় আমি নাকি ফ্যাসিস্ট ছিলাম, আমি নাকি স্বৈরাচারী ছিলাম। তা আমি একটা প্রশ্ন করি, আমার সময় তো সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, সোশ্যাল মিডিয়া সবই তো সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করেছে, যার যখন যেরকম আলোচনা করা দরকার করেছে, টক শোতে যত রকমের সমালোচনা করা তারা করেছে, রেডিও, টেলিভিশন, সংবাদপত্র সবই তো স্বাধীন ছিল। কই এখন তো তারা কোনো নিউজ দিতে পারে না। প্রত্যেক জায়গায় ইউনূসের ওই, ইউনূস তো নিজেই একটা মাস্টার মাইন্ড খুনি, তার এজেন্ট সব জায়গায় আছে। প্রত্যেক জায়গায় তারা ঠিক করে দেয় কোন সংবাদ যাবে, কোন সংবাদ যাবে না। এই যে বাংলাদেশে এত ঘটনা ঘটে যাচ্ছে, প্রায় 1 কোটির মতো প্রতিষ্ঠান শুধু অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছে। ইন্ডাস্ট্রি, হোটেল, 5 স্টার হোটেল থেকে শুরু করে কোনো কিছু বাদ যায়নি তাদের আক্রমণ থেকে। কেউ কি কোনো সে একটা নিউজ দিতে পেরেছে? কেউ কি কোনো সংবাদ দিতে পেরেছে? কেউ কি বিচার চাইতে পেরেছে? বিচার চাওয়ারও সুযোগ নেই, থানায় মামলা দেওয়ার সুযোগ নেই। মামলা শুধু সেটুকু হবে যেটুকু তারা বলে দেবে সেইটুকু। ন্যায় বিচার পাওয়ার অধিকার মানুষের নাই। উচ্চ আদালত থেকে শুরু করে সর্বক্ষেত্রে দলীয়করণ, চরম ভাবে দলীয়করণ। বলছে বৈষম্য বিরোধী আন্দোলন, এখন তো দেখা যায় সব জায়গায় বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। আমি একটা কথাই বলতে চাই, যে সমস্ত অপবাদগুলি দেওয়া হয়েছে সবাই একটু তুলনা করে দেখুন যে আওয়ামী লীগ সরকারে থাকতে মানুষ কিভাবে স্বাধীনতা ভোগ করেছে, সেটা সোশ্যাল মিডিয়া হোক, তাদের বক্তব্য হোক, মিটিং মিছিলে হোক, সবকিছুতে অধিকার ছিল। আমরা তো সেখানে হস্তক্ষেপ করিনি। কিন্তু আজকে কি, আওয়ামী লীগের একটা নেতা কর্মী রাস্তায় নামতে পারে না, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন বলে দিল উনি আওয়ামী লীগের কর্মী, সঙ্গে সঙ্গে তাকে এক কোপ দিয়ে হাত ফেলে দিল, কেটে ফেললো। কোন দেশে বাস করি আমরা? কি অপরাধ! আর সেই সাথে দেখা গেল কি, এই অপরাধীদের দায় মুক্তি দেওয়া হলো। জুলাই 15 তারিখ থেকে এ পর্যন্ত যাদের হত্যা করা হয়েছে, লুটপাট, অগ্নিসংযোগ, মানুষ হত্যা, ছাত্র হত্যা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লুটপাট, তাদের সেখানে তাদের উপর নির্যাতন, শিক্ষকদের উপরে নির্যাতন, ছাত্রদের উপরে নির্যাতন, প্রতিটি জায়গায় নির্যাতন চালানো হচ্ছে। আপনারা কি একবার ভাবতে পারেন, শিক্ষক, গুরুজন, শিক্ষককে দেখলে ছাত্ররা ভয় পায়, সমীহ করে। আর আমরা কি দেখলাম আমাদের মানে নোবেলের আমলে? আমরা দেখলাম ছাত্ররা শিক্ষকদের অপমান করছে, অধ্যক্ষকে পদ থেকে বাধ্য করছে, ছাত্রীরা প্রিন্সিপালকে গাছের সাথে বেঁধে রাখছে, ছাত্রছাত্রীরা টিচারের গলায় জুতোর মালা পরাচ্ছে, গালে থাপ্পড় মারছে। এটা কোন ধরনের আচরণ এই কোমলমতি শিক্ষক ছাত্রছাত্রীদের শেখানো হচ্ছে? এদের ভবিষ্যৎটা কি? এরা কি আবার ভবিষ্যতে কোনোদিন বলে বসবে
তুমি আমার বাবা না, রিজাইন করো, যেমন শিক্ষকদের রিজাইন করিয়েছে। কোনদিন মাকে বলবে তুমি আর আমার মা না, তুমি এখন রিজাইন করো, মাতৃত্ব থেকে রিজাইন করো, পিতৃত্ব থেকে রিজাইন করো, সেটাই হয়তো বলে বসবে। এটা কি অভিভাবকরা দেখে না? এটা কি ধরনের এই জাতিকে কিভাবে গড়ে তুলছে, সেটাই আমার প্রশ্ন। আমরা তো শিক্ষা দীক্ষায় সব দিক থেকে সুযোগ করে দিই। আপনারা দেখেন গরিব মানুষগুলি দিনমজুর, কাজ পায় না, বেকারত্ব বেড়ে যাচ্ছে, যুবকরা কোনো কাজ পাচ্ছে না। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, আমরা ট্রেনিং দিচ্ছি, কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দিয়েছি, হাইটেক পার্ক করেছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করেছি, কর্মসংস্থান গ্রাম পর্যায় পর্যন্ত ওয়াইফাই কানেকশন, ব্রডব্যান্ড কানেকশন আমরা দিয়েছি, মানুষ কাজ করে খেতে পারে, ট্রেনিং দিচ্ছি। মানি লন্ডারিং এর কথা একজনে আমি দেখলাম এক কমিটি বানিয়েছে, তারা বলে দিল অর্থনীতির বিষয়। আমার প্রশ্ন, মানি লন্ডারিং এর খোঁজ করবেন, সবার আগে ওই ইউনুসের মানি লন্ডারিং এর খোঁজটা করুন। আওয়ামী লীগ সরকার আগে আপনারা প্রবাসে ছিলেন, বাংলাদেশ কোথায় ছিল? সেই সময় আপনারা মানুষের কাছে গেলে কিভাবে, মানুষ তো করুণার চোখে দেখতো। জাতিপিতা বলেছিলেন ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না, আমরা ভিক্ষুক জাতি হতে চাইনি, আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশকে গড়তে চেয়েছিলাম, আর সেভাবে গড়েছিলাম। আপনারা নিজে একবার চিন্তা করে দেখেন, আমি সরকারে থাকতে বাংলাদেশ শুনলে পৃথিবী কি বলতো? পৃথিবী বলতো বাংলাদেশ উন্নয়নশীল দেশ, বাংলাদেশ একটা উন্নয়নের মডেল, বাংলাদেশের উন্নয়ন একটা বিস্ময়। বাংলাদেশের মানুষ যেখানে যেত মর্যাদা পেত। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশকে দেখিয়ে দিই এবং সারা বিশ্বকে দেখিয়েছি বাংলাদেশ পারে, অসাধ্য সাধন করতে পারে। 9 জুলাই থেকে যে হত্যাকাণ্ড, ছাত্র হত্যা মিছিলে, পুলিশ হত্যা, রাজনৈতিক নেতাকর্মী হত্যা, সাংবাদিক হত্যা, সংস্কৃতি কর্মী হত্যা, যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডগুলি এবং যতগুলি অগ্নিসংযোগ হয়েছে, সেগুলি যারা সংগঠিত করেছে পূর্ণ তদন্ত করে তাদের বিচার করতে হবে। আর এই মিথ্যা মামলাগুলি যাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, সব মামলা প্রত্যাহার করতে হবে। 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত যাদের দায় মুক্তি দেওয়া হয়েছে, এই দায় মুক্তি দেওয়ার কোনো অধিকার নেই, তাদের বিচার করতে হবে। কারণ দায় মুক্তি দিয়ে আমাদের মাস্টার মাইন্ড খুনি ইউনূস সাহেব এটাই প্রমাণ করেছে যে এরা সব অপরাধী, এই সমস্ত অপরাধ তারা করেছে। একই সাথে মিছিল করেছে, ক্লোজ রেঞ্জে গুলি করা হয়েছে, মানুষ মারা হয়েছে। আবু সাইদের হত্যাকাণ্ড, মুগ্ধর হত্যাকাণ্ড, সব হত্যাকাণ্ডের জন্য কিন্তু এই মাস্টার মাইন্ডেরই দায়ী, কারণ তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। কারণ লাশ ফেলো, সরকার পড়ে যাবে। হ্যাঁ, আমি যদি আরো শক্তি প্রয়োগ করতাম, অনেক লাশ পড়তো, আমি সরে আসতাম না। কিন্তু আমি তো লাশের উপরে লাশ ফেলতে চাইনি, আমি তো চাইনি মানুষ আরো জীবন দিক। কারণ আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে পরিকল্পিতভাবে হত্যা হচ্ছে, পুলিশকে খামাখা দোষারোপ দিচ্ছে, পুলিশকে তো রাবার বুলেট ব্যবহার করেছে এবং যখন পুলিশকে মেরে ঝুলানো হয়েছে তখন তারা তাদের জীবন বাঁচাতে চেষ্টা করেছে। এটা কিন্তু একটা ইউনিভার্সাল সিস্টেম, এটা বিশ্বব্যাপী আছে, তাদেরও আত্মরক্ষার সুযোগ আছে। কিন্তু যারা এভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো, যারা আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে হত্যা করলো, তাদের বিচার কেন হবে না? যারা ঘরে ঘরে যে লুটপাট করলো, আগুন দিল, এমপি হোস্টেল, সংসদ ভবন, সেগুলি যারা ভাঙচুর করেছে, প্রত্যেকটা এমপির হোস্টেলের রুম তারা লুটপাট করেছে, তালা ভেঙে ভেঙে। প্রথমে চুরি করেছে, লুটপাট করেছে ছাত্র নামধারী, তারপরে সেখান থেকে পরে পুলিশে দিয়েছে। প্রত্যেকটা বাড়ি বাড়ি যে হামলা, লুটপাট। আমাদের তো কিছুই নেই, গণভবন লুটপাট, আমি তো গণভবন ছেড়ে দিয়ে আসছি। আমরা দেখলাম ইউনূস সাহেব নিজেই তার সমন্বয়কদের নিয়ে চলে গেছেন গণভবনে, কাজেই লুটপাটের কিছু ভাগ বটরা নেওয়ার জন্য। সেখানেও যা যা উনিও সেই লুটপাট করেছেন। কাজে লুটেরা এখন দেশ লুট করছে। শেয়ার মার্কেটের
লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল। কোথায় গেল ওই টাকা? ব্যাংকগুলি এক এক করে সব বসে যাচ্ছে। কেন? অর্থনীতিকে এভাবে কেন ধ্বংস করলো? যেখানে মাথাপিছু আয় আমরা বাড়িয়েছিলাম, আমরা আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, বাংলাদেশ উন্নত হচ্ছে, 35তম অর্থনীতির দেশ। আমাদের লক্ষ্য ছিল, আমরা প্রকৃতপক্ষে এটা 25তম আমরা করে ফেলেছিলাম। আমরা আরো উন্নত করতাম। 26 সালের মধ্যে বাংলাদেশ আরো এগিয়ে যেত। 41 সালের মধ্যে বাংলাদেশকে আমরা একটা আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছিলাম। কেন বাংলাদেশে এই অগ্রযাত্রা ব্যাহত করা হলো, সেই জবাব এই খুনি ইউনূস, ফ্যাসিবাদ, স্বৈরাচার, তাকে দিতে হবে। সেই জবাব তাকে দিতে হবে, তার ওই মাস্টার মাইন্ড এবং তার সমন্বয়কদের দিতে হবে, তার উপদেষ্টাদের দিতে হবে। খুনি কোন কোন উপদেশ বলে হাসিনার বিচার করবে। কি বিচার করবে? আমি তো কি অন্যায় করেছি? গরিবের পেটে ভাত দিয়েছি, এটা অন্যায়? দারিদ্র মুক্ত করেছি, এটা অন্যায়? জনগণকে কথা বলার সুযোগ দিয়েছি, ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি, হত্যাকুশ ষড়যন্ত্র রাজনীতি বন্ধ করেছি, এইগুলি আবার অন্যায়?